প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল যে আমি পোস্টটা ছেড়েছি সেখানে মিশ্র প্রতিক্রিয়া। পোস্টে অনেকে অনেক ভালো কথা লিখেছেন, অনেকে মন্দ কথা লিখেছেন, অনেকে কটূক্তি করেছেন। যারা লিখছেন, কটূক্তি করছেন এবং বাজে কথা বলছেন, তাদেরকে আমি বলি, আমি তো মাথার দিব্যি দিইনি আপনাদের দেখার জন্য। আপনারা দেখবেন, আবার গালিও দেবেন। পরবর্তীকালে যখন সব প্রমাণিত হয় আমি ঠিক বলেছি, তখন কিন্তু আপনারা স্বীকার করেন না। এই আপনাদের অবস্থা হয়েছে ওই গুপি গাইন বাঘা বাইনের মতো, নিজেরাই ঢোল বাজান, নিজেরাই গান শোনেন। এটাই হচ্ছে আপনাদের ব্যাপার। তো যাই হোক, আমি যেখানে লিখেছি, আমি তার ঘটনা পরম্পরা আমি পরপর আমি বিশ্লেষণ করছি আপনাদের। এই খবরটা জেনারেট করেছে কিভাবে, অনেকের মনে অনেক অবিশ্বাস আছে, এবং এটা যেটা আমি লিখেছি এবং যেটা আজকে আমি বলছি, সেটা কদিন বাদে ওই আপনাদের খলিলুর রহমান যেমন গিয়ে মিথ্যে কথা বলেছিল না, শেখ হাসিনার প্রসঙ্গ ওঠেনি। পরে প্রমাণিত, গতকালকে আমি এক কাগজ দিয়ে প্রমাণ করে দিয়েছি যে আমি যা বলেছিলাম ঠিক বলেছিলাম। এটাও কদিন বাদে প্রমাণিত হবে যে আমি যা বলেছিলাম ঠিক বলেছিলাম। আমি অনেক আগে বলি তো, তাই আপনাদের স্মৃতি থেকে মুছে যায়। কিন্তু এবার আমি বারবার মনে করিয়ে দেবো, আমি এটা বলেছিলাম, বারবার মনে করিয়ে দেবো। তো গতকালকার বিকেলে বেলা আমি খবর পাই যে শেখ হাসিনার সঙ্গে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আমাদের সলিসিটর জেনারেল আর এবং আমাদের নামটা ভুলে গেলাম, মনে পড়ে যাবে, এবং সুপ্রিম কোর্টের আইনজীবী কংগ্রেস সদস্য মনু সিংভি, এটা 4 জনে দেখা করেছেন। এবার কতগুলো ঘটনা পরম্পরা মেলান, যোগসূত্র আপনি খুঁজে বার করার আপনারা চেষ্টা করুন। প্রথম আমি একটা ভিডিও করেছিলাম যে শেখ হাসিনাকে বেশি দিন রাখতে চায় না ভারত, কারণ তার বয়স হয়েছে। যদি ভারতে কোনো কিছু হয়ে যায় তাহলে পুরো ব্লেমটা এসে ভারতের উপরে পড়বে, ফলে যা করার ভারতবর্ষকে তাড়াতাড়ি করতে হবে। এটা কিন্তু আমি প্রথম দিকে বলেছিলাম। তার পরবর্তীকালে যেটা হলো যে ডোনাল্ড ট্রাম্পের ফোন এলো, সে খবর আমি করেছিলাম। ডোনাল্ড ট্রাম্পের ফোন এসছে। এখন দেখুন, এই হরমুজ টানেল নিয়ে যে সমস্ত কথাবার্তা আছে, হরমুজটা নিয়ে সে সমস্ত কথাবার্তা নিশ্চয়ই হয়েছে, এবং ট্রাম্প স্বীকারও করেছেন যে আমি ভারতের প্রধানমন্ত্রী হেল্প চেয়েছি, এবং ভারতের প্রধানমন্ত্রী বলেছেন আমি কেন যাব। এই 40 মিনিটের যে কথাবার্তা হয়েছে, আমি তখন বলেছিলাম নিশ্চয়ই আরো কথাবার্তা হয়েছে যেগুলো আমরা জানতে পারছি না। তার পর মুহূর্তে কয়েকদিন বাদে এই যে রাহুল গান্ধীকে ডেকে পাঠানো, বিরোধী দলনেতাকে ডেকে পাঠানো, তার সঙ্গে ট্রাম্পের ফোনের পর একটা দীর্ঘ আলোচনা, সে আলোচনাটা কি হতে পারে? নিশ্চয়ই হরমুজ নিয়ে নয়, কারণ আমি প্রথম বলেছিলাম যে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনা এইখানে আমাদের দেশে হয়ে থাকবেন, অতিথি হয়ে থাকবেন। আমি প্রথম বলেছিলাম। পরবর্তীকালে তার সত্যতা প্রমাণিত হয়েছে, সবাই আপনারা জানেন। এখন যেহেতু একটা সর্বদলীয় সিদ্ধান্তের মাধ্যমে তাকে আনা হয়েছিল, এবং তাকে ফেরত পাঠানোর ব্যাপারটাও কিন্তু সর্বদলীয় সিদ্ধান্তের মাধ্যমেই হবে,
সরকার কিন্তু একা করবে না। তার প্রাথমিক ভিত রচনা করতেই আমার মনে হয়, যদ্দূর মনে হয়, রাহুল গান্ধীকে ডেকে পাঠিয়েছিলেন। এবং গান্ধী পরিবারে এই গান্ধী আর গান্ধী নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। আসলে কথাটা হচ্ছে কিন্তু গান্ধী অপভ্রংশ হয়ে যেটা গান্ধীতে পরিণত হয়েছে। গান্ধী বলে কিন্তু কোনো টাইটেল ভারতবর্ষে নেই, গান্ধী আছে, কিন্তু গান্ধী বলে কিছু নেই। কিন্তু অপভ্রংশ সেটাই চালু হয়ে গেছে, গান্ধী 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 চালু হয়ে গেছে। কিন্তু আপনি যদি বিভিন্ন কাগজপত্র দেখেন, সেখানে কিন্তু গান্ধী লেখা হয়, গয়চন্দ্রবিন্দু আকার ধয় দীর্ঘই। আমি দুবার ভুল লিখব না, কারণ বানান লেখার সময় কিন্তু আমি অত্যন্ত সতর্ক থাকি। আপনারাও সতর্কতা থাকতে পারেন। কি করে করবেন? যে বানানটা লেখার পর যদি আপনার মনে হয় একটু অচেনা, তাহলে একটু ঘুরিয়ে লিখুন, ঠিক চেনা বানানটা চোখের সামনে এসে পড়ে যাবে। আর কোনটার পরে দন্তের ন হবে, কোনটার পরে মধ্যের ন হবে, সেগুলো একটুখানি আপনি জেনে নেবেন। যাই হোক, আমি যখন লিখেছিলাম যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সঙ্গে হরিশ সালভে, যিনি কিংস কাউন্সিলের এখন সদস্য, এবং অভিষেক মনু সিংভি, চারজনে দেখা করেন শেখ হাসিনার সঙ্গে। আসলে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা গিয়েছিলেন শেখ হাসিনার মনোভাব জানতে এবং তার শরীর সম্পর্কে। এমনিতেও যান, মাঝে মাঝে যাওয়া আসা করেন, কারণ কংগ্রেসের সঙ্গে যে সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেটা কিন্তু অটুট সম্পর্ক। সেটা ইন্দিরা গান্ধীর সময় থেকে সেই সম্পর্কটি গড়ে ওঠে মুজিবুর রহমান থাকাকালীন। দীর্ঘদিন আমাদের এখানে শেখ হাসিনা আশ্রয় ছিলেন, 6 বছর না 8 বছর এখানে আশ্রয় ছিলেন। সেই সময়তে তখন থেকে কিন্তু সোনিয়া গান্ধীর ইন্দিরা গান্ধীর খুব কাছের মানুষ। তো যাই হোক, সে নিয়ে আমি অনেক কথা বলেছি। তারা তার মনোভাব জানতে গিয়েছিলেন, এবং সব থেকে খটকার বিষয়, এখানে কেন্দ্রের তরফে হরিশ সালভে, যিনি আমাদের এতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যিনি একজন পাকিস্তানের বন্দী আমাদের ভারতীয়, তার ফাঁসির আদেশ নিয়ে লড়াই করে যাচ্ছেন, এবং ফাঁসির আদেশ কিন্তু আটকে রেখে দিয়েছেন। কুলভূষণ যাদব বলে একজন ব্যক্তি, তাকে পাকিস্তান ইরানের মাটি থেকে তুলে নিয়ে গিয়ে অপহরণ করে তাকে ইরান চার্জে তাকে ঢুকিয়ে রেখে দিয়েছে ফাঁসির আদেশ দিয়ে। কিন্তু আজ পর্যন্ত ফাঁসি দিতে পারেনি, কারণ ভারত ধমকি রেখে দিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এখন মামলা চলছে, সেই মামলাকে উপেক্ষা করে যদি ফাঁসি দাও, তাহলে পাকিস্তানের কোনো অস্তিত্ব থাকবে না। তো এখন এই যে 2 জন আইনজীবী গেছিলেন, 2 জন আইনজীবী, তারা অনেক দস্তাবেজ নিয়ে গিয়েছিলেন, এটুকু খবর আমি পেয়েছি। অভিষেক মনু সিংভি এবং হরিশ সালভে। আপনাদের মনে থাকতে পারে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনা একটি মামলা করেছিলেন। সেই মামলাটির শুনানির দিন সম্ভবত এগিয়ে আসছে। সেই মামলাটির সঙ্গে এই 2 জন আইনজীবীর, একজন কংগ্রেসের অভিষেক মনু সিংভি এবং একজন ভারতবর্ষের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ওই কিংস কাউন্সিলের সদস্য হরিশ সালভে, তারা হয়তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনার হয়ে লড়াই করতে পারেন, এবং একটা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোকে অকাট্য প্রমাণ দিয়ে খারিজ করে দেবেন। আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের অর্ডারের যদি বাইরে যদি বাংলাদেশ যায়, বাংলাদেশ সরকার, তাহলে অস্তিত্ব থাকবে না। সারা পৃথিবী মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায়,
সেখানে বাংলাদেশ যদি না মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায় যে এই সরকার অবৈধ, বৈধ প্রধানমন্ত্রী তিনি এখন গিয়ে ক্ষমতা নেবেন, যদি এই রায় বেরোয় তাহলে ভারতবর্ষ তার 7 দিনের মধ্যে দেখবেন শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেবেন। এটা আমার নিজস্ব বিশ্লেষণ। আর মে বি রং, মে বি রাইট। নইলে পরে এই আইনজীবীরা যাবেন কেন? তার সঙ্গে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ডেটটা এগিয়ে আসছে, শুনানির ডেটটা এগিয়ে আসছে, দুটোকে আপনি এক করুন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেসের বিরোধী দলনেতারা তারা গেছেন কেন? এক করুন মনোভাবটা জানতে, এবং ভারতবর্ষের হয়ে এরা রিপ্রেজেন্ট করবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। সত্যি কি হয়েছে না হয়েছে সেটা জানতে আমাদের সময় লাগবে। আমি কখনোই দাবি করব না যে আমি পুরোটা জানি। কাল বহু রাত অব্দি আমি জেগেছিলাম যে কিছু খবর যদি পাই, কিন্তু কোনো পক্ষ থেকে কোনো রকম খবর আমার কাছে আজ অব্দি এসে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এখন দুপুর 3:30 আমি যখন রেকর্ডটা করছি। ফলে আমাদের এখন এইটুকু জেনেই সন্তুষ্ট থাকতে হবে, ভবিষ্যতে যদি এই সম্পর্কে কোনো খবর পাই তাহলে পরে নিশ্চয়ই আপনাদের জানাবো। কিন্তু এটা জানবেন যে এই যে 4 জন দেখা করেছে, 4-5 জন দেখা করেছেন, এবং আপনারা জানেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনা যে মামলাটি করেছিলেন সেই মামলাটির তারিখ কিন্তু এগিয়ে আসছে। সেই মামলার সঙ্গে এই আইনজীবীদের এবং রাহুল, প্রিয়াঙ্কার ওনার সঙ্গে দেখা করার একটা যোগসূত্র আছে। এবং যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন ভারতবর্ষ আর দেরি করবে না, ভারতবর্ষ তাড়াতাড়ি শেখ হাসিনাকে তার দেশে ফেরাতে চায়। আর যেহেতু আমাদের তারেক রহমান ইউনুসের ছাড়া জুতোয় পা গলিয়ে এখন চলছেন, পাকিস্তানের সঙ্গে ভালো রকম দহরম বহরম করছেন, এবং খলিলুর রহমান তিনি তুর্কিকে 3 বার ঘুরে এলেন, ফলে আর ভরসার জায়গা নেই। যারা ক্ষমতায় বসাতে পারে তারা ক্ষমতা থেকে উৎখাত করতে পারে। ফলে একটা গভীর কিছু হতে যাচ্ছে। কি হতে যাচ্ছে সেটা সামনে আপনারা বুঝতে পারবেন। আমি এই বিষয়ে আগ বাড়িয়ে কোনো মন্তব্য করে নিজেকে বিতর্কের মধ্যে জড়াবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সমস্যাটি আন্তর্জাতিক, কিন্তু এর ফলাফল বাংলাদেশে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করবে। ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, এবং একই সঙ্গে লেবানন এবং ইসরায়েলের যুদ্ধ, অথবা মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যে ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসের ফলে বিশ্বের যে রাজনৈতিক সিস্টেমটা রয়েছে সেটি সম্ভবত তছনছ হতে বসেছে। যুদ্ধ এখন যে পর্যায়ে আছে, এতে করে ইরানের বিজয় মোটামুটি নিশ্চিত। অন্যদিকে আমেরিকার যে পরাজয়, এই পরাজয় মোটামুটি চূড়ান্ত। এখন কোনো মতে আসলে মুখ রক্ষা করার জন্য একটি চুক্তি বিটুইন আমেরিকা এবং ইরান, এখানে ইসরায়েলকে অরক্ষিত রাখা হচ্ছে। তো সেই চুক্তির মাধ্যমে আমেরিকা যতই বড়াই করুক না কেন, কিন্তু তলে তলে তাদের সর্বনাশ যা ঘটার ঘটে গিয়েছে। তাদের দীর্ঘদিনের মিত্র ইউরোপ, সেই ইউরোপের প্রায় সব দেশের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ইউরোপের যে সামরিক সংগঠন ন্যাটো, সেই ন্যাটো ভেঙে পড়ার উপক্রম হয়েছে, এবং ন্যাটো থেকে সম্ভবত আমেরিকা নিজেদেরকে প্রত্যাহার করে নেবে। আমেরিকা সরাসরি ন্যাটোর মেম্বার নয়, কিন্তু ন্যাটোর যে ফাইন্যান্স, অর্থ, তার একটা বিরাট অংশ আমেরিকা করে। এবং ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন থেকে তিনি বলছিলেন যে এটি একটি শ্বেতহস্তি। আর এই ইরান যুদ্ধে তিনি ন্যাটোকে জড়াতে চেয়েছিলেন, যেভাবে আফগানিস্তানের যুদ্ধে ন্যাটোকে মোতায়েন করা হয়েছিল। কিন্তু ন্যাটো এখানে সাড়া দেয়নি। এরপর অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইতালি, এরপরে ইউকে ইত্যাদি প্রায় সব রাষ্ট্রের কাছে তিনি নিবেদন করেছিলেন একটা যৌথ বাহিনী গঠন করার জন্য, কিন্তু সেটা হয়নি।
অধিকন্ত হরমুজ নিয়ে যে সমস্যাটা হয়ে গেছে সেটি হলো হরমুজের উপর একছত্র আধিপত্য বিস্তার করছে ইরান, এবং একই সঙ্গে হরমুজের উল্টো দিকে আরেকটি বাব আল মান্দ নামক আরেকটি হরমুজের মতো, এটাকে যেমন হরমুজ স্ট্রেট বলা হয়, হরমুজ প্রণালী, ওটাও বাব আল মান্দ ইয়ামেনের কাছাকাছি আর একটা এরকম সমুদ্রের যে পথ প্রণালী সেটা রয়েছে। এবং ইরানের যে এই মুহূর্তে শক্তিমত্তা রয়েছে সেই শক্তিমত্তা দিয়ে যদি তারা সেই হরমুজের মতো বাব আল মান্দ বন্ধ করে দেয়, তাহলে এই বিশ্বের যে 20% তেল হরমুজ দিয়ে প্রবাহিত মানে চলাচল করে, একইভাবে বাব আল মান্দ দিয়ে অলমোস্ট 10% তেল রপ্তানি হয়। এই 30% তেল যদি বন্ধ করে দেয় তছনছ হয়ে যাবে। একই সঙ্গে রেড সি মানে যেটাকে লোহিত সাগর বলা হয়, এরপরে পারস্য উপসাগর, এই দুটো সাগরের উপরে একছত্র আধিপত্য রয়েছে ইরানের। এবং ইরান এখানে যদি দীর্ঘমেয়াদে এই অশান্ত পরিবেশ অশান্ত করতে চায় সেটা তারা করতে পারবে, এবং এটা আরবের কোনো রাষ্ট্রের সেই সক্ষমতা নেই। আর দীর্ঘমেয়াদে এই জলপথগুলোকে নিরাপদ করার সামর্থ্য আমেরিকা তো দূরের কথা, ইউরোপ আমেরিকা একসাথে মিলে সেই কাজ করতে পারবে না। ফলে যে কোনো মূল্যে তড়ি ঘড়ি করে তাকে ইরানের সঙ্গে একটা সমঝোতায় আসতে হচ্ছে। এখন মুখ রক্ষার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলার চেষ্টা করছেন যে ঠিক আছে, ইরান আমাকে কথা দিয়েছে তারা তাদের যে পারমাণবিক যে প্রকল্পগুলো রয়েছে তারা আর বাড়াবে না, এবং পরমাণু বোমা তৈরি করার জন্য তারা যে ইউরেনিয়াম প্রকল্প এটাকে যে উন্নত করেছে এই টোটাল প্রকল্পগুলো তারা আমেরিকার হাতে দিয়ে দেবে। এভাবে এক ধরনের কথাবার্তা বলছে। ইরান বলছে এটা মিথ্যা কথা, আমরা বন্ধও করবো না, আর এই ধরনের কোনো কথাবার্তা হয়নি। ডোনাল্ড ট্রাম্প আবার বলার চেষ্টা করছেন যে তাদের যে একটা পাহাড়ের নিচে একটা সুড়ঙ্গ ছিল, গোপন যাকে বলা হয় কুঠুরি, সেখানে তারা এই পরমাণু কর্মকাণ্ড চালাচ্ছিল, সেটি আমেরিকা যে ক্লাস্টার বোমা দিয়ে বা ওই যে তাদের যে B-2 বোমারু বিমান দিয়ে আক্রমণ চালিয়ে ওটা ধ্বংস করে দিয়েছে। এখন ওখানে যে সকল ইউরেনিয়াম রয়েছে সেগুলো ইরান এবং আমেরিকা যৌথভাবে সেগুলো উদ্ধার করে ওগুলো আমেরিকা তার জিম্মায় নিয়ে যাবে। কাজেই এখানে আর যুদ্ধ করার কোনো দরকার নেই। আমেরিকা যত সহজে তাদের মুখ রক্ষা করার জন্য যে সকল কথাবার্তা বলছে, ইরান সেগুলো রিফোল্ড করছে। ফলে কি হলো, গত এই যে আমি আজকের যে ভিডিওটি করছি, এই গত 48 ঘন্টা ইরান এবং আমেরিকার মধ্যে অন্ততপক্ষে 4 থেকে 5 দফা কথাবার্তা, কাউন্টার কথাবার্তা, তারপরে হরমুজ প্রণালী খুলে দেওয়া, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, ইরানি বন্দরগুলোর উপর অবরোধ দেওয়া, আবার বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেওয়া, এই ব্যাপারে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। এই যে এরকম একটা স্ট্যাবল যে একটা অবস্থা বা আনস্টেবল যে একটা অবস্থা, স্টেবল অবস্থা ইরানের জন্য আর আমেরিকার জন্য আনস্টেবল অবস্থা যা চলছে, আলটিমেটলি এতে করে বিশ্ব মোড়ল হিসেবে সোভিয়েত ইউনিয়নের পর আমেরিকা সারা পৃথিবীকে যেভাবে শাসন করছে, শোষণ করছে, সারা পৃথিবীর সব কিছু যেভাবে নিয়ন্ত্রণ করছে, এই নিয়ন্ত্রণ তাদের থাকবে না। ফলে কি হলো, আমেরিকার যে সকল মাস্টার কোম্পানি, ধরুন বোয়িং, গুগল, মেটা, মানে আমরা যে ফেসবুক করি, তারপর এই যে টেসলা, জেনারেল মোটরস, সারা পৃথিবীর আইটি থেকে শুরু করে হলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি, যা কিছুতে আমেরিকার প্রভুত্ব রয়েছে সেখানে রীতিমতো হাহাকার শুরু হয়ে যাবে, এবং আমেরিকাতে একটি দুর্ভিক্ষ এবং মহামন্দা অনিবার্য হয়ে পড়বে। আমেরিকা কিন্তু বেশ কয়েকবার মহামন্দার কবলে পড়েছে। তারা প্রথম মহাযুদ্ধের পরে মহামন্দার মধ্যে পড়েছিল, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও মারাত্মক মহামন্দার মধ্যে পড়েছিল। প্রথম মহাযুদ্ধে তারা অংশগ্রহণ করেনি, দ্বিতীয় মহাযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল। তো প্রথম মহাযুদ্ধে তারা অংশগ্রহণ না করে কেবলমাত্র আর্থিক বিনিয়োগ করেছেন। এই আর্থিক বিনিয়োগ করার ফলে কি হলো, তাদের জিডিপি, পার ক্যাপিটা ইনকাম এত বৃদ্ধি পেল, যার ফলে পুরো রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা তছনছ হয়ে গেল। মানুষ যখন দেখবেন খুব ধনী হয়ে যায়, তখন তার সমস্ত স্ট্যাবিলিটি বন্ধ হয়ে যায়, অস্থির হয়ে যায়, আনপ্রেডিক্টেবল হয়ে যায়। তো আমেরিকা তো ঠিক সেম অবস্থা হলো। ঠিক এখন আমেরিকার যে অবস্থা, তাদের যত কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির সাথে বিট করার মতো পৃথিবীর কোনো কোম্পানি নেই। এবং এরকমই যখন একটা পরিস্থিতি হয়, তখন ম্যালথাসের সূত্র অনুযায়ী সেখানে একটা
এইরকম গ্রেট ডিপ্রেশন চলে আসে। তো এখন কি হলো, আমেরিকার যারা ধনীর কোম্পানিগুলো আছে তাদের টাকা আছে, আর এই যুদ্ধের ফলে জ্বালানি অন্যান্য সেক্টরে যে সকল অভাব অভিযোগ দেখা দিয়েছে তার ফলে ওখানকার মধ্যবিত্ত শ্রেণী এবং দরিদ্র শ্রেণী রীতিমতো পথে বসে যাবে। ফলে 1925, 26, 27, 28 থেকে 32 সাল পর্যন্ত তাদের যে মহামন্দা চলছিল, ঠিক ওইরকম একটা মহামন্দা তাদেরকে আক্রমণ করবে, এবং সেই মহামন্দার কবলে পড়ে তাদের সাথে যারা সম্পৃক্ত সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক শক্তি ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, এ সকল দেশের শাসন ক্ষমতা পরিবর্তন হয়ে যাবে। আমাদের বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যেভাবে প্রো আমেরিকান হওয়ার চেষ্টা আমরা করেছি, তাদের সঙ্গে যে চুক্তি করেছি, সেই চুক্তির ফলে আমরা আমেরিকার যে একটা চাপের মধ্যে আছি, সেক্ষেত্রে আমেরিকার থেকে যদি ডিপ্রেশন শুরু হয়, ওই চাপটা আমাদের উপর পড়বে। এবং মানুষ যখন দেখবেন যে বাঘ বা হাতি, মানে আমি একটা লেখায় লিখেছিলাম, হাতি কখন গু খায়, খুব বড় একটা, খুব ইন্টারেস্টিং একটা লেখা, এটা গবেষণা লব্ধ লেখা। অথবা বাঘ কখন ঘাস খায়, যখন বাধ্য হয়। তদ্রূপ এরকম বড় বড় ধনী রাষ্ট্র তারা যখন বিপদে পড়ে, তখন আমাদের মতো দরিদ্র রাষ্ট্রের টুটি চেপে ধরে। আমাদের দেশ থেকে গম নিতে হবে, আমাদের দেশ থেকে তেল নিতে হবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু। ফলে এই যে আমরা এখন যে সমস্যার মধ্যে পড়েছি, এই সমস্যা আরও আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলবে। তো যেটা বলছিলাম যে বিশ্বের এই যে মোড়লিপনা, একক কর্তৃত্ব, ভারসাম্যহীন যাকে বলা হয় একক কর্তৃত্বে আমেরিকা যেটা চলছিল, এটা অসম্ভব হয়ে যাচ্ছে এই ইরান যুদ্ধের পরিণতির ফলে। ফলে আমেরিকাতে সেনা বিদ্রোহ কখনো হয়নি, কিন্তু এই যুদ্ধকে কেন্দ্র করে অন্তত 40 জন 4-স্টার জেনারেলকে অবসরে পাঠানো হয়েছে। কেন? তারা যুদ্ধ করতে চায়নি। এবং একই অবস্থা হয়েছিল ভিয়েতনাম যুদ্ধের সময়। এই যে মোহাম্মদ আলী ক্লে আমরা যাকে বলি, তো মোহাম্মদ আলী ক্লেও এই ভিয়েতনাম যুদ্ধে যেতে চাননি, এই জন্য তার যে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব আমেরিকান সরকার কেড়ে দিয়েছিল। ঠিক একই অবস্থা এখন আমেরিকাতে চলছে, তারা যুদ্ধ করতে চাচ্ছে না।